haste hamgre khainani bagoi kebono phana sungnan nangya hapang samung khaimani da mungsabe phana sejangnani kari lai thangnai bisini chiba hapang ni jerao nujaka meeting khaimani meeting khaimani samung khaimani nukjaya tabok kota hapang khaimani yagulo 22 crore rang sabai Bhamutia National Program of Dairy Development samungni Gomoti Cooperative Milk Producer Union Limited in Luaji Mumbai 40,000 litre ni dose namjangnani bagoi sangbodo chengoritin hasti mantri okra manisaka kini pandao koknaro thani botte basaka Tripura tabuk truk khajing hamgrani phai thangoi tongo tamone khunba Tripura ni lupurok silajagoi thangka bara hani mantri boko Narendra Tudirmo o hapang chal jagoi tongo ini pandao mantri okra juda juda koknodoi pandao koknaro kha মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় পরেই আমাদের অতিথিদের অনুরোধ জানাবো মঞ্চে এসে আসুন। সবাইকে নমস্কার। যতনা খুলুমখা $40,000 লিটার ক্ষমতা সম্পন্ন ডেয়ারি প্ল্যান্টের শিলান্যাস অনুষ্ঠান। এই প্রকল্প 22,01,58,000 টাকা ব্যয় করে নির্মাণ করা হবে। এই কার্যক্রমে মঞ্চে উপস্থিত প্রাণী সম্পদ দপ্তরের মাননীয় মন্ত্রী আদরণীয় শান্তনা চাকমা মহোদয়া, এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক কৃষ্ণচন্দ্র দাস মহোদয়, ডাইরেক্টর এআরডিডি, চেয়ারম্যান গোমতী কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার ইউনিয়ন শ্রী সমীর দাস, আর এখানে উপস্থিত বড় মাত্রায় আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, সুধীজন, মিডিয়ার বন্ধুরা, বন্ধুরা কোন রাজ্যের উন্নয়ন তার বিভিন্ন মাপকাঠি প্যারামিটার হয়। যদি রাজ্য সরকার সঠিকভাবে সঠিক চয়নের সঙ্গে তা নির্ণয় করতে পারে, তবেই রাজ্য বা দেশের উন্নয়ন হয়। উন্নয়ন আন্দোলনে হয় না। উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম, মনোনিবেশ, लगन, पॉजिटिव मानसिकता और तार संगे संगे सठिक दिशा निर्देशिका एगुलो उन्नयनेर मापकाठी। বিগত 25-30 বছর যাবৎ ত্রিপুরার উন্নয়নের মাপকাঠি কি ছিল? আমরা কি শুনেছি উন্নয়নের মাপকাঠি? আমরা উন্নয়নের মাপকাঠি শুনেছি আন্দোলন, মিছিল, মিটিং, সমালোচনা, কাজ না করা, এর জমিতে ভালো ফসল হয়েছে
তো কেন হয়েছে, তার পেছনে লাগা। তার বাড়িতে একটা বিল্ডিং হয়েছে, তো বিল্ডিং কোথা থেকে হলো, কেন হলো, যে শ্বশুর বাড়ির লোক দিয়েছে, চুরি করেছে, ডাকাতি করেছে। এই মানসিকতা ত্রিপুরাতে ডেভেলপ করা হয়েছে। এই মানসিকতা ডেভেলপ করা হয়েছিল ত্রিপুরাতে। আপনারা সবাই জানেন, আমি এখন একটা উদাহরণ প্রস্তুত করব। উনিশশো 1911 পর্যন্ত ভারতবর্ষের রাজধানী পশ্চিমবঙ্গের কলকাতা ছিল। তারপর দিল্লিতে রাজধানী শিফট হয়েছে। ব্যবসা বাণিজ্য, রোজগার, কালচার, পুঁজি, জমিন, খনিজ সম্পদ, জল, মাটি, সবকিছুতে স্বয়ংসম্পূর্ণ বাংলা দেশের মধ্যে অগ্রণী স্টেট ছিল। দেশ স্বাধীন হওয়ার আগে এবং তার আশপাশে পুরো ভারতবর্ষে প্রভাব ছিল এবং প্রমাণিত ছিল যে বাংলা আজ যেটা চিন্তা করে, ভারতের বাকি প্রান্ত 1 মাস পরে সেটা চিন্তা করে। বাংলা যে অগ্রগতি আজকে করে, ভারতবর্ষের বাকি প্রান্তে সেটা 10 বছর পরে করে। তো সেই বাংলার এই হালত কেন? এত অগ্রণী ভূমিকা ছিল বাংলা, তো আজকে পিছিয়ে কেন গেল? তার কারণ কি? বাংলা থেকে হুগলি নদী নেই, বাংলা থেকে হাওড়া ব্রিজ নেই, বাংলা থেকে রেলওয়ে জাল নেই, বাংলা থেকে দুর্গাপুর নেই, হুগলির 2 তীরে জুট মিল নেই, চন্দননগরের যে ইলেকট্রিশিয়ান রয়েছেন তারা নেই, মৃৎশিল্পীরা নেই। তাহলে যদি সবগুলোই আছে, তো বাংলা পিছিয়ে কেন গেল? দেশের সবচাইতে অগ্রণী ভূমিকার রাজ্য পিছিয়ে কেন গেল? তার উত্তর আমরা জানি। তার পিছিয়ে যাওয়ার সবচেয়ে বড় কারণ হলো, যারা 25 বছর টানা এখানে সরকার করেছে, ওখানেও টানা 34 বছর ক্ষমতাসীন ছিল। যে বাংলা দুনিয়া ভারতবর্ষের সবচেয়ে অগ্রণী ভূমিকার রাজ্য ছিল, নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, রবীন্দ্রনাথের বাংলা, শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা, বঙ্কিমচন্দ্রের বাংলা, চিত্তরঞ্জনের বাংলা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাংলা, রাজা রামমোহন রায়ের বাংলা, কত কেউ নাম নেব, মনি ঋষি। কারা পিছিয়ে দিয়েছে? কারা সেরা? কালকে আমি বাংলা থেকে এসেছি, তার জন্য আমি বলছি, প্র্যাকটিক্যাল দেখে এসেছি। 2018 আগে আমি ত্রিপুরাতে যেই সিন দেখেছি, এর চাইতে ভয়ঙ্কর রূপে মহিলা রাস্তায় নেমে গেছে। পুরো ইয়ুথ জেনারেশন মুক্তি চাইছে। আমি তার উদাহরণ তার জন্য প্রস্তুত করছি। এখানে 25 বছর টানা, তার আগে 10 বছর, 35 বছর।
মাঝখানে একটা বিরতি ছিল 5 বছরের, সেই বিরতির ইতিহাসে আমি যাব না। আমরা ত্রিপুরাবাসী, আমরা দূরদর্শী, আমরা যে দূরদর্শী সেটা প্রমাণিত। আজকে আমি তার জন্য এই কথাগুলি বলছি যে ডেভেলপমেন্টের বিষয়ে এটা রাজ্যের উন্নয়নের মাপকাঠি কি? যদি ওইগুলো হতো তাহলে কি বাংলা পিছিয়ে যেত? 34 বছর লাগাতার সেখানে এই কমিউনিস্টের সরকার ছিল, এখানে 25 বছর লাগাতার ছিল। বাংলাকে সবার চাইতে শেষ সারির রাজ্যতে পরিণত করে দিয়েছে। ত্রিপুরাকে সবচাইতে শেষ সারিতে এনে দাঁড় করিয়ে দিয়েছে। কিন্তু ত্রিপুরার মানুষ যখন এই সুযোগ পেয়েছে যে নরেন্দ্র ভাই মোদী এসছে ত্রিপুরাতে, অমিত ভাই শাহ এসছে, তো ত্রিপুরার মানুষ তৎক্ষণাৎ সিদ্ধান্ত করেছে 0 থেকে 36 সিট দিয়ে একক সংখ্যাগরিষ্ঠ সরকার বানিয়ে দিয়েছে। কিন্তু বাংলার মানুষ সেটা করতে পারেনি। তার কাছে বিকল্প যেটা ছিল সেটা প্রয়োগ করেছে, কিন্তু সেই প্রয়োগ এত খতরনাক হয়েছে, বাংলাতে এখন ত্রাহি ত্রাহি হচ্ছে। রাক্ষসকে ছড়িয়ে দানব এনে বসিয়ে দিয়েছে। কমিউনিস্টের জেরক্স কপি। কিন্তু ত্রিপুরাতে আপনারা যে সরকার বসিয়েছেন সে সরকার কমিউনিস্টের জেরক্স কপি নয়। এই সরকার বলে কাজ করলে, মেহনত করলে জমিনে ফসল হবে। এই সরকার বলে না পার্টি বসে বসে থাকলে ফসল হবে। এই সরকার বলে না রাস্তায় বসে থাকলে রাস্তার কাজ হয়ে যাবে। এই সরকার বলে না যে পুকুরের পাড়ে বসে থাকলে বাড়িতে জল চলে আসবে। এই সরকার বলে না ইন্ডাস্ট্রির সামনে তালা লাগিয়ে দিলে ইন্ডাস্ট্রি ডেভেলপ হয়ে যাবে। এই সরকার বলে না বিল্ডিং এর সামনে বসে থাকলে বিল্ডিং 20 তলা হয়ে যাবে। এই সরকার কি বলে? এই সরকার বলে ওয়ার্ক কালচার, চাল চরিত্র চেহারার কথা বলে। আমি তার জন্য এই কথাটা উঠালাম। বিধায়ক বলার সময় একটা বিষয় বলেছে যে কিছু লোক, কিছু মানুষ 3 বছরের সরকার তার বিষয়ে বিভ্রান্তিকর তথ্য তুলে ধরে। হে বামুডিয়াবাসী, আপনারা 25 বছর দেখেছেন, বাংলার 34 বছর দেখেছেন। তার জন্য আমি উদাহরণ তুলে দিলাম যে বাংলা ত্রিপুরা তার প্রথম শ্রেণীর রাজ্য ছিল না, বাংলা তো ছিল। তাহলে প্রথম থেকে 0 কেন গেল? তার জন্য নরেন্দ্র ভাই মোদীর দোষ, তার জন্য অমিত ভাই শাহর দোষ, তার জন্য দোষী কারা? তার জন্য তৎকালীন যারা সত্তা চালিয়েছে, কমিউনিস্ট শাসন এবং ত্রিপুরাতে কমিউনিস্ট শাসন যারা করেছে তারা দায়ী। তার জন্য তারা দায়ী। পাপ করেছে এরা, পাপী। আমার মাঝে মাঝে দুঃখ হয় যখন একা বসে একটু চিন্তা করি, আমার ত্রিপুরার 25টা বছর বিনাশ করেছে এরা। বাংলার মানুষ চিৎকার করছে বলে আমাদের একদিকে 34 বছর গিয়েছে, তারপর আবার 10টা বছর জাহার নামে চলে গেল।
বাংলার মানুষ ইলেকশন জেতানোর জন্য বসেনি ওখানে। আমি কালকে দেখেছি 3-4 জেলার মধ্যে মানুষ শুধু মুক্তি চাইছে, মোদী আমাদেরকে মুক্তি দিক, আমরা পরিশ্রম করে বাংলা বানিয়ে নেব। এই বাংলাতে সবকিছু রয়েছে, কিছু চলে যায়নি, কিন্তু শুধু ওয়ার্ক কালচার নেই, তার জন্য কোনো প্রোডাকশন হচ্ছে না, তার বাড়ছে না। একটা রাজ্যকে এগিয়ে নিতে যেতে হলে প্রথম তার মানসিকতা চাই, এক স্থির মানসিকতা, এক নির্দিষ্ট প্ল্যান, ও তার মধ্যে আলাদা আলাদা মাপকাঠি। আজকে এই সরকার খুব কম সময়ে যদি রোজগার দিতে পারে কোন সেক্টর, সেটা কোন সেক্টর কম সময়ে রোজগার দিতে পারে? বড় ইন্ডাস্ট্রি দিতে পারবে না। তো কোন সেক্টর আছে যে তাড়াতাড়ি মানুষকে রোজগার 2 গুণা 3 গুণা করতে পারে, গ্রোথ রেট বাড়াতে পারে, পার ক্যাপিটা ইনকাম বাড়াতে পারে? কোনটা? সেটা হচ্ছে প্রাইমারি সেক্টর। এই প্রাইমারি সেক্টরের মধ্যে কি কি আছে? এগ্রিকালচার মানে কৃষি, হর্টিকালচার, ফ্লোরিকালচার, সেরিকালচার, হ্যান্ডলুম হ্যান্ডিক্রাফট, অ্যানিম্যাল হাজবেন্ডারি, আর তার সঙ্গে সঙ্গে ছোট ছোট কুটির শিল্প, ফিশারি। এই যে ডিপার্টমেন্টগুলির, বিভাগগুলির আমি নাম নিলাম, এগুলোর উপরেই নির্ভর করে ভারতের 80% লোক, 80% লোক, তার উপরে তার জীবন জীবিকা। বামুটিয়ার দিকে তাকিয়ে দেখুন, বামুটিয়ার মূল জীবিকা কি? প্রাইমারি সেক্টর, কৃষি। সেটাই বামুটিয়া মানুষের মূল উপজীবিকা। আজকে সরকার সেই দিশাতে কাজ করেছে। আজকে বামুটিয়াতে এই কৃষ্ণধন দাসের প্রচেষ্টা, আমি যেই মাঠে দাঁড়িয়ে আছি, 2 বছর পর এখানে 22 কোটি টাকার প্লান্ট দাঁড়িয়ে যাবে, 40,000 লিটারের দুধ প্রোডাকশন হবে। শুধু বামুটিয়া নয়, ত্রিপুরার অন্যান্য যে জেলাগুলো, খোয়াই, গোমতি, সিপাহীজলা, সাউথ, এরাও উপকৃত হবে তার জন্য। নর্থ, তারাও উপকার পাবে এই প্ল্যান্টের। বামুটিয়াবাসী কোনদিন কল্পনা করেছিল যে এই মাঠের ময়দানে কেউ স্বপ্ন দেখেছিল? কেউ যদি কোনো দিদি বা কোনো দাদা দিদি থাকেন, কোনো ভাই বলে, স্যার আমি স্বপ্ন দেখেছিলাম যে এদিকে একটা 22 কোটি টাকার প্রকল্প হইব, আর এখানে 40,000 যে লিটারের দুধের প্রকল্প নির্মিত হবে। কেউ কল্পনা করেছিল? থাকলে বলুন আমাকে। বলে, আমি স্যার কল্পনা করেছি। আন্দোলন করেছে কেউ? 22 কোটি টাকার প্রকল্প দিতে হবে, নাইলে সংগ্রাম চলছে, চলবে, বিপ্লব দেবের গাড়ির চাকা ভেঙে দেবো, ঘুরিয়ে দেবো। কেনা প্রদীপ নন্দী তো কোনো এক ভাই আমার স্বপ্ন দেখেছিল, বলল দিদি যে এমন হওয়া উচিত, কিন্তু তাকে আন্দোলন করতে হয়েছে, আমার গাড়ির চাকা ভাঙতে হয়েছে, কৃষ্ণধরের বাড়ির সামনে মিছিল করতে হয়েছে, কিচ্ছু করতে হয়নি।
যদি এগুলি করতেন, যদি এগুলি হতো, 22 কোটি নয় 22 আনাও এখানে আসতো। কারণ 25 বছর ত্রিপুরা মানুষ দেখেছে আন্দোলনের ফল কি কি আসে। 25 বছর দেখেছে আন্দোলন করলে ত্রিপুরার কি হালত হয়েছে। প্রাইমারি সেক্টরে নতুন সরকার যখন এসে 2017-18 যে গ্রোথ রেট ছিল 6.4%, মানে 7% নয়। মাঝখানে করোনা কালের 1 বছর হয়ে গেল প্রায়, তার মধ্য দিয়ে প্রাইমারি সেক্টরে এই সরকার 13.77% গ্রোথ রেট করেছে। তার মানে 7-এর ডাবল করেছে। ডাবল কেন করতে পেরেছে? কারণ এই সরকার মানুষকে খেতে যেতে দেয়, মানুষকে জমিনে যেতে দেয়, মানুষকে কাজ করার উৎসাহ দেয়। আর বেশি কিছু নয়, আমি এমন কোন মেশিন লাগাইনি যে স্যাটেলাইট দিয়ে আমি দেখছি কাজ না করলে কে মাথা ধরবো। শুধু মানসিকতা তৈরি করে দিয়েছি। এই যে গ্রোথ রেট এসছে সেটা আপনাদের কারণে এসছে, আমার কারণে আসেনি। আমি শুধু যোজনা বানিয়েছি, ত্রিপুরার মানুষের জন্য এসছে। কারণ মানুষ এখন তাদের ভাউতাবাদিতে পড়ে আন্দোলনে গিয়ে নিজের সময় নষ্ট করে না। যদি দিদি ঘরে বসে থাকে তাহলে দরকার হলে হাতে বুনে একটা সোয়েটার তৈরি করে নেবে, কিন্তু সে ভাউতাবাজির মিছিলে এখন ত্রিপুরা মানুষ আর যায় না। জানে এই মিছিল মিটিংয়ে আন্দোলনে ত্রিপুরাকে কোনো কিছু দেয়নি। আজকে ত্রিপুরাতে পার ক্যাপিটা ইনকাম যখন পুরনো সরকার ছিল 2017-18-তে 1,04,44 টাকা ছিল। এই করোনার মধ্যে দিয়েও এই সরকার 2 বছরের মধ্যে ত্রিপুরার পার ক্যাপিটা ইনকাম গড়ে 1,23,636 টাকা করেছে, মানে 23% বাড়িয়েছে। 23%। বন্ধু, ছোট বিষয় নয় এগুলো, ছোট বিষয় নয়। কালকে আমি বাংলা থেকে এসছি, গিয়েছিলাম, আজকে এসছি। ওখানে পার ক্যাপিটা ইনকাম এখনো 1,15,747 টাকা। এত বড় বাংলা, এত ভূমি, এত মিনারেল, এত কিছু আছে। 10 বছরে টানা সরকার, তারপর 1,15,000 আটকে আছে। আমার ছোট্ট ত্রিপুরা, আমাদের কাছে এত কিছু নেই, কিন্তু আমাদের সরকারের দিশা মোদির দিশা যাচ্ছে, তার কারণে আমাদের পার ক্যাপিটা ইনকাম বেড়ে গেছে। কোন জায়গা বাড়েনি? মাছের উৎপাদন প্রাইমারি সেক্টর, ফিশারি সেক্টর, 22 লোকের নাম এখন গ্রামে গ্রামে, আমার বোনেরা পর্যন্ত রান্না করে বসে বলে, হ্যাঁ 22 লোক করবো। 22 লোকের নাম জানেন তো? ফিশারি করা হয়। আজকে ত্রিপুরার গ্রামে গঞ্জে 22 লোক বললেই চেনে। আজকে 22 লোকের মাধ্যমে বড় মাত্রায় মাছের চাষ হচ্ছে ত্রিপুরাতে বৈজ্ঞানিক পদ্ধতিতে। 2 বছরে এই সরকার 7,000 মেট্রিক টন মাছের উৎপাদন বাড়িয়েছে। 2 বছরে কত বাড়িয়েছে? 7,000 মেট্রিক টন। 30,000 মেট্রিক টনের মাছের ঘাটতি আছে ত্রিপুরাতে। 2 বছরে সরকার 7,000 মেট্রিক টন বেশি উৎপাদন করেছে। আরো 23,000 মেট্রিক টন যা আছে, এই সরকার সিদ্ধান্ত নিয়েছে আগামী 3 বছরের মধ্যে সে সরকার মাছে ত্রিপুরাকে স্বয়ংসম্পূর্ণ করে নেবে। আগে মাছে স্বয়ংসম্পূর্ণ করার গল্প শুনেছি, গল্প। আমি ছোটবেলা থেকে শুনি বক্তৃতা দিতেন এরা,
মাছের স্বয়ংসম্পূর্ণ করছি, ডিমের স্বয়ংসম্পূর্ণ করছি, পোলট্রিতে মাংসের স্বয়ংসম্পূর্ণ করছি। এখন এসে দেখি আমি পুরো ডাব্বাই খালি, কিচ্ছু নেই। কোথায় কোথায় মানুষ তো স্বয়ংসম্পূর্ণ হয়নি, ডিমের স্বয়ংসম্পূর্ণ হয়নি, মাছের স্বয়ংসম্পূর্ণ হয়নি, মাংস তো স্বয়ংসম্পূর্ণ হয়নি, কিন্তু মেলার মাঠ স্বয়ংসম্পূর্ণ হয়ে গেছে। সাততলা কিন্তু বামুটিয়া যেখানে আছে এখানেই আছে। বন্ধুরা, 3 বছর সরকার প্রামাণিকতার সঙ্গে বলে, ডেটা সহকারে বলে, যে বেনিফিশিয়ারি তার নাম সহকারে বলে, পুরনো সরকার শুধু মানুষকে বার্তা দিত এটা করেছি, যদি ডেটা চাই ডেটা নেই, কাকে দিয়েছো নাম নেই। আজকে সরকার যা করে নাম সহকারে বলে দেয়। আমরা রিপোর্ট কার্ডও তৈরি করছি, প্রতি পরিবারের কাছে কোন কোন পরিবার কি কি পেয়েছে রিপোর্ট কার্ড হাতে তুলে দেব 2023-এর আগে প্রত্যেকের বাড়িতে। জবাব দাও সরকার, বাই দ্য পিপল সরকার। ত্রিপুরার মানুষ এখন বুঝতে পারে এটা জনতার সরকার। কিন্তু বামুডিয়াবাসী আমি এটা বলি না, এই সরকার আপনাকে সবকিছু করে দিয়েছে। সরকার সবকিছু করতেও পারে না, সরকারের নীতি নির্ধারণ করে এবং নীতি নির্ধারণ করে পজিটিভিটির সঙ্গে সে প্ল্যানগুলি বাস্তবায়িত করার জন্য ব্যবস্থা করে, বাস্তবায়িত করার ব্যবস্থা করবে, কিন্তু বাস্তবে পরিণত তো আপনাকেই করতে হবে। আমি উজ্জ্বলা যোজনার গ্যাসের সিলিন্ডার আপনাকে দিয়ে দিলাম, চুলা দিয়ে দিলাম, কিন্তু আপনি যদি রান্না না করেন সেটা আমি কি করুন? আপনি যদি কারো চুলা রেখে দেন আমি কি করুন? আমি দেখছি অনেকের বাড়িতে কারো চুলা রাখছে, আমি কেন? এটা জন্মদিনের দিন রান্ধি, স্পেশাল কিছু এনে রান্ধি। আমি যে কারেক্টে নামার নামে তো দেখি, তো কারেক্টে নামে আমার দেখা নতুন স্টিলের চোলা, মোদি দিছে, মোদির ফটো আছে সঙ্গে, তুলে রেখে দিচ্ছে। এমনি পাতা দিয়ে আবার লাকড়ি দিয়ে রান্না করে বলে যখন রাম ঠাকুর কীর্তন নেব তখন খিচুড়ি হাত রান্না খাওয়ান। সরকার ব্যবস্থা করতে পারে, কিন্তু তাকে ব্যবস্থিত করার দায়িত্ব জনতা, পাবলিকের। আমি 22 লোকের লোনের ব্যবস্থা করে দিতে পারি, কিন্তু তার মধ্যে চাষ করার দায়িত্ব ব্যক্তি, তা থেকে তুলে বিক্রি করার দায়িত্ব ব্যক্তি। আজকে ত্রিপুরা রাজ্যের মধ্যে ইজ অফ ডুইং বিজনেস, কেউ নাম শুনেছিল ত্রিপুরাতে কোনোদিন ইজ অফ ডুইং বিজনেস? ত্রিপুরাতে 135টি সার্ভিস অনলাইন হয়ে গেছে, 135টি, 135। পুরনো সরকার থাকতে কটা ছিল অনলাইন? কি ছিল অনলাইন? আরে ইপিডিএস লাগু করতে দিচ্ছিল না। রেশন শপের মাধ্যমে আপনাদের কাছে চাল, চিনি, লবণ পৌঁছে যাবে, আর সেটা অনলাইন ব্যবস্থা হবে, ট্রান্সপারেন্ট হবে, সেটা আধার কার্ড লিংক হবে, সেটা আপনার রেটিনা ম্যাচ করবে, সেটা করতে দিচ্ছিল বিধানসভায়। এই যে যারা সরকারি ছিল এরা বিরোধ করছিল আমার সামনে দাঁড়িয়ে, বলে এটা করলে তো গরিব মানুষ খেতে গিয়া কুদাল দিয়া চাষ করে, তো কুদালে তো উঙ্গুলির চিহ্ন দেব গা। আমি বললাম আপনারা কি করছি, আপনি জ্ঞাননি কোদাল দিয়া? কোনোদিন কোদাল ধরেও নি, হয়ে গেছে শ্রমিক নেতা, হয়ে গেছে কৃষক নেতা। এখানে একজন তো কৃষক নেতা আমি দেখি দিল্লিতে ট্রাক্টর উঠেছে, কিন্তু জমিনে কেউ দেখেনি ওকে কোনোদিন। যদি কেউ দেখেন আমাকে একটা ছবি পাঠায়, যে ওনার একটা পুরাতত্ত্ব বিভাগ থেকে ওনার একটা ছবি পেয়েছি। জমিতে নেই এরা, পুকুরে নেই এরা। যারা প্রকৃত মৎস্য চাষী এরা নেতা নয়, নেতা হয়ে যায় কেটা। তো আজকে
যে মানসিকতা তৈরি হয়েছে ত্রিপুরার মধ্যে কাজ করা, ওয়ার্ক কালচার, রেসপন্সিবিলিটি ও সময়ের মধ্যে কাজ শেষ করা। বন্ধুরা, আমি অনেকটা বিষয় বামুটিয়ার জন্য তুলে ধরে এনেছিলাম। আমি শুধু আপনাদেরকে এটাই বলবো যে বামুটিয়া প্রাইমারি সেক্টরকে অনেক উপরে নিয়ে যেতে পারে। তার জন্য এই প্রকল্প আপনাদের এখানে দেওয়া হয়েছে। শুধু আপনাদেরকে খুশি করার জন্য দেওয়া হয়েছে এমন নয়। আমার অনুভব আছে যে বামুটিয়াতে রাখলেই সেটা সাকসেস হবে। আগে কি ছিল? আগে কি ছিল? আগে কি ছিল? এখানে বরজলার একজন সমাজসেবক মন্ডল সভাপতি আছে, আমাকে রাত্রেবেলা দিলীপ দাস নিয়ে গেছে, আপনার একটা জায়গা দেখাবো বাংলাদেশের বর্ডারের কাছে, এয়ারপোর্টের দিক দিয়ে। আমাকে ডেলি বলে, আপনারা একবার আসুন না, একবার দেখুন না, এখানে স্টল বানানো আছে, বাজার সেট আছে। তো আমি গিয়ে দেখি বাজার সেট আছে, স্টল আছে, দোকান ভিড় বানিয়ে দিয়েছে। তাই আমি বললাম এখানে সবজি লাগানো, বলে এখানে কে কিনতে হবে, মানুষই নেই কাছে। আগে কাজ হতো, এমন জায়গায় স্টল আর মার্কেট শেড তৈরি করে দিয়েছে কোটি কোটি টাকা খরচা করে। এগুলো এখনো তালা বন্ধ করে পড়ে আছে, কেউ নেওয়ার জন্য নাই, কেউ ব্যবসা করার জন্য নেই, কেউ সে বাজার সেটে বসার জন্য নেই, কিন্তু কোটি টাকা খরচা করে সেগুলো তৈরি করেছে। কেন? ওই আশপাশে কোন একজন নেতা আছে হয়তো বা তার ব্যবসার জন্য। উনি কইছেন এই কামটা এদিক হইলে আমি কমিশন পাবো। মানুষের কাজে লাগবে না লাগবে সেটা দেখেনি, তার কমিশনের জন্য সেখানে তুলে দিয়েছে। আজ পর্যন্ত সেখানে কোনো কিছু আমি করতে পারি না, আমি দেখে এসছি। কিন্তু আমি এমএলএ সাহেবকে বলেছি, দেখুন না এখানে এলাকার লোক বামুটিয়া বরজলা এইসব তো কৃষিকাজ হয়। উনি চেষ্টা করেছেন, কিন্তু কোনো কৃষক, কোনো ভাই সেখানে দোকান লাগানোর জন্য প্রস্তুত নয়, সেই জায়গাতে লাগিয়ে দিয়েছে। আর যদি এটা পুরনো সরকার থাকতো, এই দুধের এটা কোথায় লাগতো? হ্যাঁ, বিটার বন্যা, এটাকে লাগিয়ে দিত কোন জায়গায়? হয়তোবা নেই, খয়েরপুরে লাগাইলে দুধ পাইব, এত বুদ্ধি নেই। এরা হয়তোবা কোন ঘন জঙ্গলের মধ্যে তারা আবিষ্কার করে দিত দুধের ডায়েরি। কারণ কি, ছামুনতে আমি যখন যাই, শ্রীলঙ্কার মাঝখানে দিয়ে একটা ঘন জঙ্গল আছে, হঠাৎ করে দেখি রাস্তাটা খুব খারাপ, দিয়ে একটা স্টেডিয়াম বানানো আছে, তার মধ্যে বড় বড় বিল্ডিং। আমি বললাম এটা কি? বলে এটা স্পোর্টসের জন্য ট্রেনিং একাডেমি। আজ পর্যন্ত ওখানে একটা লোক গেল না, তার কিছু কাজ বাকি আছে। আমি বললাম তখন স্পোর্টস মিনিস্টার কে ছিলেন? তো স্বনামধন্য ব্যক্তির নাম বললেন। যেখানে স্পোর্টসম্যান নেই, যেখানে আশপাশে কোনো স্কুল নেই, সোসাইটি নেই, লোক নেই, সেখানে গিয়ে তুলে দিয়েছে। ও বলছে শিয়ালের লিগে মনে। আমি তার জন্যই বলি যে সোচ, মানে চিন্তনের ক্ষমতা চেঞ্জ হওয়ার পরে কিভাবে ডেভেলপ হয়। আমি তার জন্য দুইটা উদাহরণ আপনার সামনে প্রস্তুত করেছি। আজকে যেমন এই সরকার আসার পর একটা কমার্শিয়াল জোন তৈরি করেছে নতুন। কোথায় তৈরি করেছে? একটা তো বুদ্ধনগরে, বারকে নগরে আছে, পুরনো সরকার তৈরি করেছে। এটা আমরা আরো বেশি ডেভেলপ করছি। কিন্তু নতুন একটা ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করেছে এই সরকার। কোথায় তৈরি করেছে? কোথায়? হ্যাঁ, সাব্রম তৈরি করেছে। এবার এই সরকারের সোচ দেখুন। এই সরকার সেটা সাব্রম তৈরি করেছে।
কেন? সাব্রমবাসীকে ন্যায় করার জন্য, সাব্রম এমএলএ কে খুশি করার জন্য, না ত্রিপুরাবাসীর জন্য? এমনিতে মনে হয় আমাকে অনেক এমএলএ এসে বলে আপনি সব দিয়ে গেছেন টেনেরে। আমি সব উনাকে দেইনি, আমি যাই দিয়েছি আমার কাছে আছেই কি নরেন্দ্র ভাই মোদী দিয়েছে সেটাই আমি এস্টাবলিশ করেছি। সেটা 2000 যেখানে দেওয়া হয়েছে সমস্ত ত্রিপুরাবাসীর জন্য দেওয়া হয়েছে, 37 লক্ষ ত্রিপুরাবাসীর জন্য। এবার তার কারণ আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি। ওনারাও ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করেছেন, আমরাও নতুন ইন্ডাস্ট্রিয়াল জোন তৈরি করেছি। দুইটার মধ্যে তফাৎ দেখুন। আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন কোথায়? মৈত্রী সেতু যেখানে শেষ হয়ে গেছে, দাঁড়িয়েছে এসে সেখানে। আমাদের ইন্ডাস্ট্রিয়াল জোন বাংলাদেশ যে পোর্ট আছে চিটাগাং বন্দর থেকে কতটা দূর? 70 কিলোমিটার, 70 কিলোমিটার, মাত্র 70 কিলোমিটার একটা ইন্টারন্যাশনাল ওয়াটারওয়েজ পোর্ট থেকে। পুরো ত্রিপুরা নয়, পুরো নর্থ ইস্টের চেহারা বদলে দেবে ত্রিপুরা। চিটাগাং বন্দরগাঁও থেকে 70 কিলোমিটার দূর। এটা হচ্ছে ওই ইন্ডাস্ট্রিয়াল প্লটের সবচেয়ে বড় গুণ। সেটা সাব্রমে না করে যদি আমি আগরতলাতে করতাম তো কতটা দূর হতো?